সাথে কথা বলতি না। তোকে আমি বলছি না মেয়েটার সাথে বেশি কথা বলবি না। কিন্তু ওটা তো আমার ম্যাম। কুত্তা, এখানে ম্যামকে নিয়ে পড়ে আছে। তোকে তো আমি একেবারে শেষ করে ফেলবো। এই বলে আবার আমার গালে থাপ্পড় প্লাস আমার মাথার চুল টানতে লাগলো। আহ আপু ছাড়ো, আমি ব্যথা পাচ্ছি। কুত্তা, ব্যথা পাওয়ার জন্যই তো তোর চুল ধরছি। তোরে এতবার বলার পরেও, বারবার শাসন করার পরেও আমার কথা তোর মাথায় ঢুকে না নাকি? এই বলদ আর ওই মেয়ের সাথে কথা বলবি? এই বলদ আর ওই মেয়ের সাথে কথা বলবি? বল, আর কোনো মেয়ের দিকে তাকাবি? না না, আর কখনো এমন করব না। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি ডুবে যাব। আপু আমার চুল ছেড়ে দিয়ে বলল, আর যদি কোনো মেয়ের দিকে তাকাতে দেখি না, তাইলে এই বড্ড বড্ডা চোখ দুইটা আছে না, ওগুলো তুলে মার্বেল খেলবো। আমি আর ভুলে কোনো মেয়ের দিকে তাকাবো না। তারপরে এমন করিয়েন না। না, তোকে এইভাবে ছেড়ে দিলে না জানি কোথা থেকে কোন ডাইনি এসে তুলে নিয়ে যায়। তুই আজ থেকে বাড়ি থেকে বের হবি না, বলে দিলাম। আপু এমনটা করিও না, আমি তোমার সব কথা শুনবো, তারপরেও আমাকে বাড়ি বন্ধ করিও না। আপু আমার কথা শুনে আবার আমার কলার ধরে রাগী কণ্ঠে বলল, আমি এমনটাই করব। পড়ালেখা যা করবি তা ঘরে বসে করবি। কেন? বাহিরে গেলে কি হবে? বাহিরে গেলে তুই মেয়েদের সাথে কথা বলবি, আর এই কথা বলা আমার সহ্য হয় না। তাই তুই বাড়িতে থাকবি। পরীক্ষা দেওয়ার সময় আমি তোকে নিয়ে যাব আর নিয়ে আসব। এইবার আমি এক বালতি বুকে সাহস নিয়ে বললাম, তো মেয়েদের সাথে কথা বললে তোমার কি? আমি তো আর এই মেয়ের সাথে পালিয়ে যাচ্ছি না। কি? তোর এত বড় সাহস আমার মুখের উপর কথা বলিস? মেয়ে নিয়ে পালিয়ে যাবার কথা বলিস? তোকে তো আমি... এটা বলে আপু আমার গালে লাগাতার থাপ্পড় দিতে লাগলো আর বলতেছে, তুই শুধু আমার। তোকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। আমি তোকে ভালোবাসি। আর যদি এমন কথা বলিস বা বলার চেষ্টা করিস, তাহলে তোর সেই দিন শেষ দিন হবে। এইবার নিজেকে আমি আর কন্ট্রোল করতে পারলাম না। মাথা গরম করে আপুকে ধাক্কা দিয়ে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিলাম। আপু আমার কাজ দেখে আরো রেগে গেল। তুই আমাকে ধাক্কা দিলি কোন সাহসে, কুত্তা? থামো, অনেক হয়েছে তোমার অত্যাচার। কি ভেবেছো তুমি আমার বড়, তাই সম্মান করি এই বলে যা ইচ্ছে তাই করবে? করব, কারণ আমি তোকে নিজের চাইতেও বেশি ভালোবাসি। রাখো তোমার ভালোবাসা। এটাকে ভালোবাসা বলে? আমার পুরো স্বাধীনতা খেয়ে দিয়ে বলে আমি তোমাকে ভালোবাসি। যদি এতই ভালোবাসেন তাইলে আমাকে আমার মতো চলতে দিতেন, কিন্তু তা না করে আমাকে নিজের মতো বন্ধ খাঁচায় বন্দি করে রাখতেছেন। জোর করে সব হলেও ভালোবাসা হয় না। আমি তো আপনাকে ভালোবাসি না, তারপরেও এমন করেন কেন? আর আমি আপনাকে শুধুমাত্র বড় বোনের নজরে দেখি, এর চেয়ে বেশি কিছু না। এগুলো বলে আপুর দিকে তাকাতেই দেখি আপুর চোখে পানি। আমি মনে মনে বললাম, মনে হয় কথাগুলো কাজে দিয়েছে। আহমদ, তোর এমন বাংলা সিনেমার ডায়লগ আগে কই ছিল? তারপর আর একটু ভাব নিয়ে দরজার সামনে থেকে সরেন, আমি আমার রুমে যাব। আর নেক্সট টাইম থেকে আমার সাথে এমন করবেন না। এটা বলে আমি আপুকে দরজার সামনে থেকে সরিয়ে দরজা খুলে বাহিরে যাব। এমন সময় আমি আর বাহিরে পা দিতে পারলাম না, কারণ হচ্ছে ডাইনিটা পিছন থেকে আমার শার্ট ধরে আছে। তাই আমি যখনই পিছন ঘুরে ছাড়েন বলতে যাব, তার আগে দামড়ি আমার শার্ট ধরে টান দিতেই আমি নিজেকে সামলাতে না পেরে ফ্লোরে পড়ে গেলাম। ওই ঢং বাদ দে, ফুফি নাই। আর তুই কি ভাবছিস তোর এইটুকু কথাতে আমি তোকে ছেড়ে দিব? তাইলে তুই ভুল। আচ্ছা, তোর এসএসসি পরীক্ষা ছিল তাই মানা করছিলাম। এখন বড় হয়ে গেছ, তাই নিজের জিনিস নিজে বুঝে নিতেছি। হয়তো রাগে কষ্টে চলে যাচ্ছে, তাই আমি আর বেশি কিছু চিন্তা না করে সেখানে চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে থাকলাম। এই মেয়ের এত শক্তি আসে কোথায় থেকে সেটা আজও আমার অজানা। যাই হোক, আজকের পর থেকে মনে হয় এই ডাইনির অত্যাচার সহ্য করতে হবে না। এইসব ভাবতেছি চোখ বন্ধ করে। তখন, এইবার বল, বিয়ে করবি কিনা? আমি আপুর কণ্ঠ শুনে বললাম, আপু তুমি আবার আইছো? এটা বলে চোখ খুলে বলতে লাগলাম, আমি তোমাকে কতবার তুই তুই আমাকে কতবার কি বলবি বল, আমি একটু শুনি। বলবো কিভাবে? গলার উপর ছুরি ধরে থাকলে? প্লিজ আপু, ছুরিটা নামাও। না বাবু, কিছুতেই আমি ছুরি নামাবো না। আগে বলো, তুমি আমাকে ভালোবাসো আর বিয়ে করতে চাও? আপু প্লিজ, পাগলামি করিও না, ছুরিটা নামাও। তোর আপু বলার গুষ্টি মারি।
আরেকবার আপু বললে তোর আজকে জানাজা হবে। বল মিমি, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই। আমি ভয়ে ভয়ে বলতে লাগলাম, মিমি আপু তোমাকে। ওই কুত্তা, দিমু কিন্তু। মিমি, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, এক নিঃশ্বাসে তাড়াতাড়ি করে বলে দিলাম। উম্মুয়া, আমি তোমাকে এত 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 ভালোবাসি। আমার কপালে চুমু দিয়ে, এইবার তো ছুরিটা নামাও। ছুরি নামাবো, কিন্তু যদি কথার বর খেলাফ হয় সেই দিন তোর শেষ দিন। কখনো কথার বরখিলাপ হবে না। তুমি ছুরি নামাও, একবার বাড়ি যেতে দাও, তারপর মামাকে বলবো তোমার বিয়ে দিতে। আমি আর পারছি না এই ডাইনির প্যারা সহ্য করতে। আরে নামাচ্ছি তো বাবু, এত উতলা হয়ে আছো কেন? তারপর আপু আমার গলা থেকে ছুরি নামিয়ে আমার হাত ধরে বলল, বাবু চলো ওই দিক থেকে ঘুরে আসি। এটা বলে আমাকে টানতে লাগলো, আর আমি অসহায় বাচ্চার মতো তার সাথে যেতে লাগলাম। এইভাবে আপুর সাথে সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করে বাসায় গেলাম। রাতে খাওয়া দাওয়া করে রুমে বসে ফোন টিপতেছি, এমন সময় মামা রুমে এসে বলল, আহমেদ, কি করছিস? এই তো মামা ফোন টিপছি। তা তোর পরীক্ষা কেমন দিলি? এই তো আলহামদুলিল্লাহ ভালোভাবে দিছি মামা। গুড। আচ্ছা শোন, কাল তোর প্রচুর কাজ। কি কাজ মামা? কাল তোর মিমি আপুকে দেখতে আসবে বিকেলে। আমি মামার কথা শুনে চমকে উঠলাম। কি, কাল আপুকে দেখতে আসবে মানে? দেখতে আসবে। আমার এক বন্ধুর ছেলের সাথে মিমির বিয়ে ঠিক আগে থেকেই ঠিক আছে, কিন্তু তোর আপু জানে না। আর আজ দেখতে আসবে মানে হচ্ছে বিয়ের 3 তারিখ পাকা করার জন্য আসবে। আমি মামার কথা শুনে খুশি হব নাকি বেজার হব কিছু বুঝতে পারছি না। ও শালি, এইবার বুঝবার ঠেলা, আমার গলায় ছুরি রাখা, তাই না? আবার রাতে তোর প্রিন্সিপাল স্যার আসবে ডিনার করতে। কেন? সেটা তখন জানতে পারবি। আর আমার অফিস কাল জরুরি মিটিং থাকায় সকালে থাকতে পারবো না, তবে বিকেলে থাকবো। আর এতে তোর কাজ বেশি, তাই তোকে কাল সকালে উঠে বাজার সত্তার যা লাগে তা করতে হবে। আর বাইরে যা যা কাজ আছে সব করবি তুই। কি পারবি না? কি পারবো না মানে? ওই তিমি থুক্কু মিমি আপুর বিয়ের তারিখ ঠিক হবে বলে কথা, আর আমি সব দেখাশোনা করব না? এটা কি করে হয় মামা? যে করি হোক আমি নিজের জীবন দিয়ে দিব, তারপরেও কোনো কমতি রাখবো না। গুড, এটা তোর থেকে আশা করছি। আর একটা কথা মনে রাখবি, মিমি যাতে এরা জানতে না পারে, তা না হলে সে বিয়েতে রাজি হবে না। কারণ মিমি এখনো পড়ালেখা করতে চায়। আর এই কথা তোর মামিও ও মাকেও বলে দিছি। আরে মামা তুমি চিন্তা করিও না, আপু কিছু জানবে না। আরে মামা, তোর মেয়েকে যদি এটা বলি তাহলে আমার মাথা আর খুঁজে পাবা না। আচ্ছা মামা, আপু যে পড়ালেখা করার জন্য বিয়ে করতে চাইছে না, কাল যদি শুনে তার বিয়ে ঠিক হয়ে গেছে, তখন তো বিয়ে ভেঙে যাবে। এইটা তোকে চিন্তা করতে হবে না, এটা আমি ম্যানেজ করে নিব। আচ্ছা বাবা, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়, আমি গেলাম। ওকে মামা, যাও। এটা বলে মামা চলে গেল, আর আমি তো মোবাইলে গান জ্বালিয়ে দিয়ে লুঙ্গি ড্যান্স দিতেছি। শালি আমার গলায় ছুরি ধরে আমাকে বিয়েতে রাজি করানো, তাই না? এইবার বুঝবার ঠেলা আপু। আহা, আপু বিয়ের পরে আমার জীবন একদম বিন্দাস। তখন বাবা, আমার জুনিয়র জামাইটা তো অনেক সুন্দর করে নাচতে পারে। দরজার পাশ থেকে এমন কথা শুনে নাচ বাদ দিয়ে দরজার দিকে তাকালাম। আমি তাকিয়ে দেখি মিমি আপু। আরে আরে, নাচ বাদ দিলে কেন? লুঙ্গি পরে নাচটা কিন্তু সেই হয়েছে। এই, তুমি বিয়ের পর থেকে আমার সামনে লুঙ্গি পরে থাকবা কেমন? মনে মনে বেচারি এই আশাটা আর পূরণ হলো না। তা কেন নাচতেছিলি? আমার নাচের কারণ জানতে পারলে হয় তুমি আমার 12টা বাজাতা। আমি বিছানার উপর থেকে নেমে বললাম, আমার রুম, আমি নাচবো, এটাতে তোমার কোনো সমস্যা হওয়ার কথা না। আর আপু আমার সামনে এসে বলল, আরে আমার কেন সমস্যা হবে? আমি তো তোর লুঙ্গি পরা নাচ দেখে তোমার উপর নতুন করে ক্রাশ খেলাম। হয়েছে তোমার ক্রাশ খাওয়া, এখন কেন আইছো সেটা বলো। আমি এটার জন্য আইছি। এটা বলে মিমি আপু এক টান দিয়ে আমার লুঙ্গি খুলে দিল। ভাগ্যিস ভিতরে হাফ প্যান্ট ছিল, তা না হলে এই লুচ্চামি আমার বউয়ের সম্পদ দেখে নিত। আমি আবার তাড়াতাড়ি করে লুঙ্গিটা পরে ফেললাম। এই ফাজিল মাইয়ার এটা কি করলেন? আর একটু হলে তো সব শেষ হয়ে যেত।
ভাগ্যিস প্যান্ট ছিল। যা করছি বেশ করছি, কিন্তু যেটার জন্য করলাম সেটা তো দেখা হলো না। মাঝখানে ওই প্যান্টটা চলে আইলো। দেখছেন নি কি লুচ্চামে? এই, আপনার লজ্জা করে না আমার মতো একটা পিচ্চি ছেলের ইজ্জত নিয়ে টানাটানি করতে? এই লজ্জা কেন করবে শুনি? তুমি তো আমার হবু জামাই। হবু জামাইয়ের সামনে কিসের লজ্জা? চলো না আজ বাসরটা করে ফেলি জানো। কুত্তি, এটা কি বলেন? মাথা পুরো গেছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আপু আপনি এসব কি বলছেন? এই আপনি এখান থেকে জানতো, আমার কেমন জানি ভালো লাগছে না। এটা বলে আপুর হাত ধরে দরজার বাহিরে নিয়ে গেলাম। এই জানো, এইভাবে আমাকে রুম থেকে বের করে দিচ্ছ না? জাস্ট আর কয়দিন যাক, তারপর দেখমু কেমনে আমারে রুম থেকে বের করে দাও। তখনটা তখন দেখা যাবে। এখন যান গিয়ে ঘুমান। যাচ্ছি যাচ্ছি। আচ্ছা তুই ঘুমা, বেশি রাত জাগবি না কিন্তু। আচ্ছা, আমি এক্ষুনি ঘুমিয়ে পড়বো, আপনি জানতো। এই তো যাচ্ছি আমার লক্ষ্মী বেবিটা। এটা বলে আর আমার গালে একটা কিস দিয়ে আপু এক দৌড়ে চলে গেল। শয়তান, পেতনি, ডাইনি, লুচ্চা কোথাকার। আল্লাহ আমারে শখ করে দুইটা সুন্দর গাল দিছে, আর উনি এতে এক নয়তো থাপ্পড় দিবে আর হয়তো চুম্মা দিবে। আমার মনে হয় এটা আমার গাল না, এটা কোনো সরকারি জিনিস। যাই হোক, এইসব আজাইরা কথা বাদ দিয়ে দরজা বন্ধ করে ঘুমাতে গেলাম। কাল সকাল থেকে প্রচুর কাজ আছে, তাই আমিও আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম কাল। এইদিকে মিথিলা ম্যামের চোখে ঘুম নেই। কখন সকাল হবে, কখন আমাদের বাড়ি আসবে, এগুলো চিন্তা করছে। ইস, আমার জুনিয়র ছাত্র জামাইটা মুখ দেখি না অনেক দিন হলো। কাল একেবারে মন ভরে দেখে নিবনি আমার জান। আমি কাল আসতেছি। আমি সকালবেলায় তাড়াতাড়ি উঠে আম্মু মামির সাথে কিছু কাজে সাহায্য করে দিয়ে বাজারে গেলাম। এইদিকে মিমি আপু ঘুম থেকে উঠে সবাইকে এত ব্যস্ত দেখে কিছুটা অবাক হলো। মা, ও মা, আজকে কিছু আছে নাকি? সবাই এত কাজ করছো, বাড়ি পরিষ্কার করছো, কারণ কি? আরে মিমি, তেমন কিছু না, কিছু মেহমান আসবে তাই। ও তাই? আচ্ছা, আহমেদকে দেখতে পাচ্ছি না যে, ও কোথায়? আহমদ তো বাজারে গিয়েছে। ও আচ্ছা, আমি ভার্সিটি যাব, এখন আমাকে নাস্তা দাও। বস, আমি দিচ্ছি। আম্মু মিমি আপুকে নাস্তা দিতেই মিমি আপু নাস্তা করে কলেজে চলে গেল। আর মিমি আপু বাড়ি থেকে বের হওয়ার পরে, ভাবি আর একটু হলে তো সব সর্বনাশ হয়ে যেত। ভাগ্যিস তুমি ছিলা। এইবার থেকে কথা সাবধানে বলবা, কেমন? তারপর আম্মু মামি কথা বলতে বলতে কাজ করতে লাগলো। এইদিকে আমি বাজার সদাই করে বাড়িতে এসে মাকে সব বুঝিয়ে দিয়ে রুমে গেলাম। তারপর ফ্রেশ হয়ে ফোন টিপতে লাগলাম। এইভাবে ফোন টিপতে টিপতে কখন যে দুপুর হয়ে গেল তা আমি নিজেও বুঝতে পারিনি। দুপুর হতে আম্মু খাবার খেতে ডাক দিলে সুন্দর মতো খাবার খেতে চলে গেলাম। এখন সবাই মিলে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছি। তখন মামা বলল, মিমি, আজ বিকেলে কোথাও যাস না? কেন বাবা? আজ মেহমান আসবে তাই। আচ্ছা, যাব না। আর আহমেদ, তুইও কোথায় যাবি না? ওকে মামা। তারপর চুপচাপ খাবার খেয়ে রুমে এসে দরজা বন্ধ করে শুয়ে আছি। মনটা কেমন জানি খারাপ লাগছে। আমার এমন মনে হচ্ছে কেউ আমার বুকের উপর একটা পাহাড় ধসিয়ে দিয়েছে। এমনটা কেন হচ্ছে নিজেও জানি না। আমার মনে হচ্ছে আমি একটা অজানা জিনিস কাছে পেয়েও হারিয়ে ফেলতেছি। হঠাৎ মনে হলো এই মন খারাপ হওয়ার কারণ মিমি আপুর জন্য হচ্ছে না তো? আচ্ছা, মিমি আপুকে তো আজ বিকালে দেখতে আসবে। আপু কি বিয়েতে রাজি হবে? যদি রাজি হয়ে যায় তাহলে আমার কি হবে? আমাকে কে শাসন করবে? আমাকে কে দেখে শুনে রাখবে তখন? সি সি আহমদ, তুই এগুলো কি ভাবছিস? মিমি শুধু তোর বড় বোন, এর চাইতে বেশি কিছু না। কিন্তু বড় বোন বলে নিজের মনকে হাজার বুঝ দিলেও কেন জানি এই মনটা অস্থির হয়ে যাচ্ছে। বারবার কিছু হারানোর অনুভব হচ্ছে। আচ্ছা, আমি কি তাহলে? না না, আমরা কোথায় আর মামারা কোথায়? আমরা তাদের বাড়িতে থাকি, আর যদি এমন একটা কাজ করি তাহলে মামার সাথে বিশ্বাসঘাতকতা হবে। আমি এসব ভাবতেছি। এইদিকে মিমি আপু খাবার খেয়ে তার রুমে বসে বসে ভাবতেছে, আজ আমার কেমন জানি হচ্ছে, মনে হচ্ছে কিছু একটা এই বাড়িতে হতে চলেছে যা আমার অজানা। আমার মনের ভেতর অজানা ভয় কাজ করছে। আচ্ছা, বাড়িতে যে মেহমান আসবে তারা কারা, কেন আসবে? বাবা মা তো আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। আচ্ছা, মনে হয় আহমদ সব জেনে যায়।
আহমদকে জিজ্ঞেস করে আসি। যেই ভাবা সেই কাজ, আমি নিজের রুম থেকে বের হয়ে আহমদের রুমের দিকে যেতে লাগলাম। তারপর মিমি আপু মনের সুখে আমার রুমে আসার জন্য রওনা দিল। যখন মামা মামির রুম পার হবে তখন মিমি আপু কানের বিয়ের টিয়ের কথা আসলো। তখন আপু চুপচাপ দেওয়ালে কান পেতে শুনতে লাগলো মামা মামি কি বলছে। আচ্ছা, তুমি যে মিমিকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছো, এটা যদি মিমি জানতে পারে তখন? দেখ, মেয়েটার একদিন বিয়ে দিতে হবে, মেয়ে বলে কথা, বিয়ে না দিয়ে কি পারি? তারপরেও তোমার মেয়ের কাছ থেকে জিজ্ঞাসা তো করবে তার কোনো পছন্দ আছে কি না। আমি জানি আমার মেয়ে কোনো পছন্দ নেই, আর সেই বিয়েতে রাজি হবে। আর হবে না কেন? ছেলে আমেরিকায় থাকে, মাসে 1 লাখ টাকা ইনকাম, আর তার থেকে বড় কথা ছেলেটা অনেক সুন্দর, স্মার্ট। দেখো, তারপরে মেয়ের ইচ্ছাটাও দেখো। তোমাকে এত চিন্তা করতে হবে না, আমার মেয়ের চিন্তা আমি করব। আচ্ছা, তোমার মেয়ের বিয়ের সিদ্ধান্ত না হয় তুমি কিন্তু আহমদ এখনো ছোট, আর তার সাথে বিয়ে দিতে চাচ্ছ তার থেকে 4 বছরের বড় একটা মেয়ের সাথে। দেখো, আহমেদকে আমি নিজের ছেলের মতো ভালোবাসি, কারণ আমাদের কোনো ছেলে নেই। আর এমনিতে মিমির বিয়ে হওয়ার পর বাড়িটা ফাঁকা ফাঁকা লাগবে, তাই তাকেও বিয়ে করিয়ে দিচ্ছি। কিন্তু আহমদের থেকে এত বড় একটা মেয়ে 2-1 বছর হলে মানা যেত। কোনো কিন্তু না, আমি যেটা বলছি সেটাই ফাইনাল। এইদিকে মিমি আপু তো এগুলো শুনে রেগে মেগে আগুন। এতক্ষণ আমার বিয়ের কথা বললো, এটা মানলাম, কিন্তু আমার জানের বিয়ের কথা আমি কিছুতেই মেনে নেব না। ব্যাস, অনেক হয়েছে তোমাদের কথা, এখন আমি বলি। মিমি আপু দরজার পাশ থেকে কথাটা বলে মামা মামির সামনে গেল। মিমি, তুই এখানে? আমি এখানে। আর এখানে না আসলে জানতামই না আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করে ফেলছো। বাবা, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। মিমি, আমরা তোর বাবা মা, কোনো পাড়া প্রতিবেশী না। সেটা যাই হোক, আমি তোমার পছন্দের ছেলেকে বিয়ে করছি না। আর একটা কথা, আমার 2 দিন পর পরীক্ষা শুরু হবে, তাই তোমাদের পরীক্ষার পর বলে মনে করছিলাম, কিন্তু কথাটা আজকে বলে দিতে হলো। কি কথা বলতো শুনি? আমি আহমদকে ভালোবাসি, আর বিয়ে করলে তাকেই করব। কি, তুই আহমেদকে ভালোবাসিস? দেখ, আহমদ তোর ছোট ভাইয়ের মতো, এটা কখনো হয় না। আমার ছোট ভাইয়ের মতো, মায়ের পেটের ভাই তো আর না, বুঝতে পারলে? আমি বিয়ে করলে শুধুমাত্র আহমদকেই করব, আর আহমদ যদি আমার না হয় তাহলে আর কারোর হতে দেব না। এটা কখনো সম্ভব না, কারণ আহমেদের বিয়ে ঠিক হয়ে আছে, আজকে তারা 3 তারিখ ঠিক করতে আসবে। সেটা আমি করতে পারবো না, তার চেয়ে বরং আজ তোকেও দেখতে আসবে, তার জন্যই প্রস্তুতি নে। সেটা হয়তো তোমার জন্য সম্ভব না, আর আমার এটা দেখার বিষয় মনে করি না কে আসলো কে গেল। আমি জানি এখন তুমি এই বিয়ে ক্যান্সেল করে আমাদেরটা ঠিক করো। না, আমি পারবো না এই কাজ করতে। তার থেকে বড় কথা, আহমেদ তোকে বড় বোনের নজরে দেখে। তাহলে তুমি পারবে না? না, এটা হয় না। ছোট থেকে এই বাড়িতে বড় হয়েছে আহমেদ, আর এখন যদি এই বাড়ির মেয়ের সাথে বিয়ে দিই তাহলে একবার ভাব লোকে কি বলবে। সেটা যাই হোক, তুমি যেহেতু বিয়ে ভাঙতে পারবে না, তাহলে যা করার আমাকে করতে হবে। আমার জিনিস আমার কাছ থেকে আলাদা করে ফেলবে, কত বড় সাহস! আমি বেঁচে থাকতে এটা কিছুতেই হতে দেব না। এটা বলে আপু রাগ দেখিয়ে রুম থেকে বের হয়ে গেল। এইদিকে মিমি আপু মামার রুম থেকে রাগ দেখিয়ে বের হয়ে আমার রুমের দিকে যেতে লাগলো। আহমদ, ওই আহমদ, দরজা খুল বলছি, দরজা খুল। এই বলে আমার রুমের সামনে এসে জোরে জোরে ধাক্কাতে লাগলো। দরজা ধাক্কানোর আওয়াজে আমার ভাবনার রীতি ঘটলো, চিৎকার করে ডাকতে লাগলো। এইদিকে মিমি আপু যেতেই, ওগো, তুমি মেয়েটার কথা মেনে নাও না, আমাদের মেয়ে আমাদের কাছে থাকবে, এতে আরো ভালো হবে। মামির কথা শুনে মামা যখনই জবাব দিতে যাবে তখনই মামা মামির কানে আসতে লাগলো মিমি আপুর চিৎকার, যা আমার রুমের দিক থেকে আসতেছে। তাই তারা আর দেরি না করে রুম থেকে বের হয়ে গেল। এইদিকে আপুর চিৎকার শুনে কিছুটা ভয় পেয়ে গেলাম। ভাবছি দরজা খুলবো নাকি খুলবো না। কি হলো, দরজা খুলবি নাকি ভেঙে ভেতরে ঢুকবো? না না, আমি খুলতেছি। এইভাবে রাগ কেন? এটা বলে তাড়াতাড়ি দরজা খুলে দিলাম। দরজা খুলতেই আপু আমার কলার ধরে বলতে লাগলো,
শালার কত বড় সাহস আমাকে রেখে নাকি অন্য কাউকে বিয়ে করবে। ছোটাচ্ছি তোর বিয়ে করা। কি বলছো কি? আর কথা বলতে দিল না আপু। তার আগে আমার কলার ধরে টানতে টানতে নিচে নিয়ে লাগলো। এদিকে মামা মামি রুম থেকে বের হয়ে দেখলো আপু আমার কলার ধরে নিচে নিয়ে যাচ্ছে। তখন মামা বলে উঠল, মিমি, এটা কি হচ্ছে? আহমেদের কলার ছাড়। না, ছাড়বো না। আমার জিনিস আমার কাছ থেকে কিছুতেই আলাদা করতে পারবে না। আমি আজকে আহমদকে বিয়ে করব। এটা কিন্তু বেশি হচ্ছে মিমি। আহমদকে ছাড় বলছি, তা না হলে ভালো হবে না। এটা তো কিছু না। আমার কথা না শুনলে আরো অনেক কিছু হবে। আর আমি কলার ছাড়বো না। দেখি বাবা তুমি কি করতে পারো। এই তুই আমার সাথে হায়, আজকে তোকে বিয়ে করব। আপু কি করছো কি এসব? মামার সাথে এমনভাবে কেউ কথা বলে? ছাড়ো আমাকে। এটা বলতে আপু এক হাত দিয়ে আমার কলার ধরে আরেক হাত দিয়ে আমার গালে থাপ্পড় দিয়ে, চুপ, একদম চুপ। তোর এই মুখ দিয়ে আরেকটা কথা বললে ঠোঁট একদম সেলাই করে দেবো। মিমি মা, তুমি এইসব কেন করছো? একটু খুলে বলো। ফুফি, এটা তোমার ভাইকে জিজ্ঞেস করো। ব্যাস, অনেক হয়েছে। 3 দিন আদর পেয়ে পেয়ে মাথায় উঠে গেছিস। যা ইচ্ছা তাই করবে নাকি? এটা বলে মামা রাগ দেখিয়ে আমাদের দিকে এগোতে লাগলো। বাবা, আরেক পা যদি বাড়াও তাহলে এইখানে রক্তের বন্যা বয়ে যাবে। এটা বলে মিমি আপু কোথা থেকে ছুরি একটা বের করে আমার গলায় ধরলো। আর এতে আমার অবস্থা খারাপ। একটু এই দিকে ওই দিক হলেই নানুর কাছে চলে যাব। আর মিমি আপুর এমন কাজ দেখে মামা সাথে সাথে দাঁড়িয়ে গেল। মিমি, ও মিমি, পাগলামি করিস না, একটু বোঝার চেষ্টা কর। বাবা, পাগলামির এখনো কিছু দেখোনি। যদি আমার পথে বাধা দিতে আসো তাহলে আমি নিজে মরবো তো মরবো, সাথে আহমদকে নিয়ে মরবো। আপু, ও আপু ছুরিটা নামাও। ওই কিসের আপু? বউ বলবি বউ, নইলে এখানে শেষ করে দেব বলে দিলাম। এই মাইয়া পাগল হয়ে গেছে। দেখতেছি তো। না মিমি, আমরা তোর কথা সব মানব, তাও এমন পাগলামি করিস না। এইদিকে আমার আম্মু কিছু বলছে না, নীরব দর্শকের মতো চেয়ে আছে। শেষ পর্যন্ত কি হয় সেটা দেখতে যাচ্ছে। মামা রাজি হতে আম্মু আর মামি খুশিতে সেইখান থেকে কোথায় যেন চলে গেল। এইবার ছুরিটা একটু নামাও, আমার কিন্তু বেশি ভয় লাগছে। তার মানে তোমরা আমার কথায় রাজি? রাজি, কিন্তু আহমেদের মুখ থেকে শুনতে চাই এই বিয়েতে রাজি কিনা। এই বলরটা কি বলবে? ওকে তো যেই দিকে যেতে বলে সেই দিকেই যাবে। এর কথা শোনা লাগবে? তুমি রাজি কিনা সেটা বলো, তা না হলে কিন্তু বুঝতে পারছো। কুত্তা, এতক্ষণ চুপ করে আসিলি, যখন আরেকটু চুপ করে থাক। এটা বলতে আমি চুপ হয়ে গেলাম, কারণ যার গলার উপর ছুরি থাকে একমাত্র সে জানে। ভাগ্যিস আমার বুক ভরা সাহস, তা না হলে এক্ষুনি প্যান্টে প্যান্টে করে দিতাম। দেখেন আমার কি সাহস, এখনো পর্যন্ত ঠিক আছি। মিমি আপু আবার বলে উঠল, আজ এই মুহূর্তে কাজই ডাক, আমি এখানেই বিয়ে করব। আমি রাজি। এবার একটু শান্ত হয়ে ছুরিটা নামা। এটা কেমন কথা? দেখ, তোর পরীক্ষা শেষ হোক, তারপর না হয় বিয়েটা করিস। আমার পরীক্ষার গুষ্টি মারি। তোমরা বিয়ে এখন দিবা কিনা বলো, তা না হলে আমি নিজে বিয়ে করতে কাজী অফিসে যাচ্ছি। তখন লোকে অনেক কথা বলবে। আচ্ছা, তোর কথা মানলাম। এখন একটু থাম, ছেলেটার দিকে একটু তাকা। কি অবস্থা হয়ে আছে, মনে হচ্ছে এখনই কিছু একটা করে দিবে। মামা এটা বলতে আপু আমার নিচ থেকে উপরে তাকাতে দেখলো আমার ভয়ে হাঁটু কাঁপতেছে। এই আপনারা আবার ভাবিয়েন না আমার সাহস নাই। আমার কিন্তু এক বালতি সাহস আছে, যা এখন পুকুরে বেড়াতে গেছে। উফ, শেষ পর্যন্ত এই ভীতুটা আমার কপালে জুটলো। একে কখন যে সাহসী করে তুলবো আল্লাহই জানে, বলদ কোথাকার। এটা বলে আমাকে ছেড়ে দিতে আমি তাড়াতাড়ি মিমি আপুর থেকে 2-3 ফিট দূরে সরে গেলাম। আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছো। এই বাবা, তাড়াতাড়ি কাজীকে কল দাও, আর আমি আহমদের বন্ধু বান্ধব আর আমার কিছু ফ্রেন্ডকে কল দিচ্ছি। মিমি আপুর কথা মতো মামা কাজীকে কল করে ডেকে আনলো, আর আপু তার ফ্রেন্ড আর রাফি শাহিনদের ফোন করে জানিয়ে দিল। আর হারামি দুইটা আমার বিয়ের কথা শুনে ঢ্যাং ঢ্যাং করে চলে আসতে লাগলো। মিমি আপু আমার উদ্দেশ্য করে বলল, জানো যাও, ওপরে গিয়ে রেডি হয়ে আসো, আর কিছুক্ষণের মধ্যে বিয়ে হয়ে যাবে, তারপর তোমার ক্লাস নিবনি।
এখন উপরে যাও। তারপর কাজী সাহেব আল্লাহুম্মা আমিন বলে মোনাজাত ধরে আমাদের জন্য দোয়া করলো, বিশেষ করে আমার জন্য। তারপর সব কিছু শেষে আপুকে আপুর ফ্রেন্ডরা উপরে নিয়ে গেল, আর আমি, রাফিন, শাহিন ছাদে চলে আসলাম। এইভাবে তিনজন মিলে আড্ডা দিতে লাগলাম। এদিকে মিমি আপু বাসর ঘরে বসে বসে গালি দিচ্ছে। ভাই আমার ভয় করতেছে, এই বলে রাফি আমার 2 পা ধরলো, আর শাহিন 2 হাত ধরে আমাকে তুলে নিচে নামাতে লাগলো। ওই কুত্তা হারামি, তোরা আমাকে নামা, শালারা তোদের একটারও বিয়ে হবে না, নামা, আমাকে নামা বলছি। এটা বলতে বলতে আমার রুমের সামনে আনতে আমাকে নিচে রাখলো। শালা, তোদের একটু দয়া মায়া নাই? এমন একটা বাচ্চা ছেলেকে এই রাক্ষসীর কাছে কেন দিচ্ছিস? আরে আমাদের বাচ্চা বাবুটার বিয়ে করে ফেললো, আর আমরা এখনো পারলাম না। ওলে আমার বাচ্চারে সমস্যা নেই, আজ বড় হয়ে যাবা। এটা বলে আমাকে রুমে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। এই হালাদের মতো বন্ধু থাকলে শত্রুর দরকার নেই। এটা বলে মিমির দিকে তাকাতে দেখি মিমি আমার সামনে দাঁড়িয়ে আর আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে, আর বলল, কয়টা বাজে এখন? ভয় ভয় বললাম, মানে 12টা। এতক্ষণ কোথায় ছিলি? ছাদে ছিলাম। এটা বলে আমার গালে থাপ্পড় দিয়ে বলল, এই তোর ঘরে বউ আছে সেটা মনে নাই? গালে হাত দিয়ে আছি, কিন্তু একটু আড্ডা দিতে দেরি হয়ে গেল। তা দেরি হলো কেন? আর এতক্ষণ ছাদে ছিলি, তাহলে রুমে আসলি কেন? ছাদেই থেকে যেতি। রুমে না আসলে ঘুমাবো কেমনে? তোর আজ কোনো ঘুম নেই, তুই আজ ঘুমাতে পারবি না। যা বাহিরে যা কুত্তা। এই এমনটা করিও না, তুমি আমার লক্ষ্মী বউ না? আইসে এখন ঢং ডাকাতে। বিয়ের আগে তো বলতি আমাকে ভালোবাসতি না, আর কাল না আমাকে রুম থেকে বের করে দিস। এখন আমার পালা, তুই এখন আমার রুম থেকে বেরো। এটা বলতে আমি মিমির কোমর জড়িয়ে ধরে বললাম, আরে আগে তো বড় আপু ছিল, এখন তো বউ, বুঝো না কেন? এই কুত্তা, ছাড় আমাকে, একদম আমাকে ধরবি না। তুই দেরি করে আইসত, এর জন্য শাস্তি পেতে হবে। আর শাস্তি হলো আজ রুমের বাহিরে থাকা। তাইলে আজকে রাতের কি হবে? কিচ্ছু হবে না, তুই এখন আমাকে ছেড়ে রুম থেকে বেরো। আচ্ছা ঠিক আছে, আমি রুম থেকে বের হচ্ছি। কি আর করব, বউ তো রুম থেকে বের করে দিচ্ছে। আমি না মিথিলা ম্যামের কাছে চলে যাই, সে তো আর আমাকে বের করবে না। এটা বলে মিমির কোমর ছেড়ে পিছন ঘুরতে যাব, তার আগে মিমি আমার চুলের মুঠি ধরে 4 ঠোঁট এক করে দিল। প্রায় 5 মিনিট পরে ছেড়ে মিমি আমার বুকে মাথা রেখে বলল, তুই যদি আমাকে ছাড়া অন্য মেয়ে বা ডাইনির কথা মনে করিস তাহলে তোর খবর আছে। তুই শুধু আমার, বুঝলি কুত্তা? তুই শুধু আমার, শুধু আমার। তো আমি কি করব? তুমি তো বের হয়ে চলে যাওয়ার কথা বলছো। তোর বের হতে হবে না, কিন্তু তোর শাস্তি হবে, আর রুমে হবে। আচ্ছা, শাস্তি না দিয়ে ক্ষমা করে দিলে তো হয়। আমি তোমার পিচ্চি জামাই না? ওইলে আমার পিচ্চি জামাই রে, না তোমার ক্ষমা নাই। তুই রুমে দেরি করে আসলি কেন? তোর শাস্তি হলো আমাকে কোলে নিয়ে প্রপোজ করা। কি এটা শাস্তি? আরে আগে বলবা না? এটা বলে মিমিকে কোলে তুলে নিলাম। আরে আমার পুরো কথা শুনবি তো, তা না হলে আগে কোলে নিয়ে নিলি, তা না করে আগেই কোলে নিয়ে নিলি। কিন্তু এখন কোলে নিয়ে এসেছিস যেহেতু আর নামাতে পারবি না। তাহলে আমি কি করতে পারি সেটা তুই জানিস? কি আমার পুরো কথা শুনি? আমার পুরো কথা হচ্ছে তুই আমাকে কোলে নিয়ে প্রপোজ করবি, কিন্তু আমি অ্যাকসেপ্ট করব 20 মিনিট পর। আর এই 20 মিনিট আমাকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। কি আমি এই ভুলেও নামানোর কথা ভাববি না, তাহলে তুই জানিস কি করতে পারি। নে শুরু কর, প্রপোজ কর। হে আল্লাহ, মোরে শক্তি দাও। এই আটার বস্তাকে 20 মিনিট কোলে নিয়ে দাঁড়িয়ে থাকার সামর্থ্য আমাকে দাও। কি হলো, প্রপোজ কর। করছি এই বলে বলতে শুরু করলাম, আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও। আমি চিরদিন তোমারই তো থাকবো। তুমি আমার, আমি তোমার। এ মনে কি আছে পারো যদি খুঁজে নাও। আমি তোমাকে বুকে ধরে রাখবো। তুমি আমার, আমি তোমার। তুমি আমার রঙিন স্বপ্ন, শিল্পী রঙের ছবি। তুমি আমার চাঁদের আলো, সকালবেলার রবি। তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল। তুমি আমার ভালোবাসার সুন্দর গোলাপ ফুল। বাবা, অনেক সুন্দর হয়েছে। আমার জুনিয়র জামাইটা এমন এত ভালো প্রপোজ করে তা তো আগে জানতাম না। ওই বউ, এখন একটু নামো, আমি আর পারছি না। ও মা, তাই? আর দেরি করে আসবা? না আর দেরি করে আসবো না, এখন তো নামাও। এত করে বলছো যখন আমাকে বিছানার কাছে গিয়ে তারপর নামাও। তারপর আর কি করবো? মিমিকে বিছানায় কাছে নিয়ে গিয়ে বসি। আমি মরার মতো বিছানায় শুয়ে গেলাম। আল্লাহ, কি বস্তা! আমার কোমরটা গেল মনে হয়।
আর 40 দিন শোয়া থেকে উঠতে পারুম না। আমার জীবনের শিক্ষা হয়ে গেছে, মেয়েদের পুরো কথা না শোনা পর্যন্ত কোনো ডিসিশন নিব না। কিরে, এটা কি হলো? শুয়ে গেলা কেন? তা কি করব? কি করবি মানে? আজ আমাদের বাসর রাত। এই রাতে মানুষ কি করে জানিস না? না, কি করে? দাঁড়া, কি করে দেখাচ্ছি। দাঁড়াতে পারবো না, এমনিতে তোমাকে কোলে নিয়ে অনেক ক্লান্ত। এই আমি কারে বিয়ে করলাম? কুত্তা। কেন, নিজের জুনিয়র ফুফাতো ভাইকে? তোর বেশি মুখ চলে, দাঁড়া মুখটা বন্ধ করি। এটা বলে মিমি আমার ঠোঁটে কিস করে দিল। এরপর কি হয়েছে সেটা জানতে আপনারা বিয়ে একটা করিলেন।